আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। জামাত প্রার্থীর মাইক কেড়ে নিলেন নিজ দলের কর্মীরা। 5 উপদেষ্টাকে ছাড়া 1 ঘন্টাও টিকবে না ডক্টর ইউনূসের সরকার। নারীদের নিয়ে জামাত কি সত্যি নেতিবাচক মন্তব্য করেছে? চালু হচ্ছে পাকিস্তান, ইরান, তুরস্ক ট্রেন। ফিলিস্তিনে সেনা পাঠাতে চায় মালয়েশিয়া। এবার বিস্তারিত। কুমিল্লা 7 চান্দিনা আসনে জামাত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা নায়েবে আমির মোশাররফ হোসেনের হাতে থাকা মাইক কেড়ে নিয়েছেন তারই দলের স্থানীয় নেতাকর্মীরা। সোমবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্ট্যান্ডে 5 দফা গণদাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত গণমিছিল ও সমাবেশে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা উত্তর জেলা জামাতের উদ্যোগে আয়োজিত ওই কর্মসূচিতে প্রার্থী মোশাররফ হোসেন বক্তব্যকালে উপস্থিত কিছু কর্মী হঠাৎ মাইক কেড়ে নেন। সমাবেশে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামাতের আমির অধ্যাপক মোহাম্মদ আব্দুল মতিন, জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ার হোসেন, চান্দিনা উপজেলা জামাতের আমির মাওলানা মিজানুর রহমান, পৌর জামাতের আমির মাওলানা আবুল হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ। এ বিষয়ে বিস্তারিত জানতে উপজেলা জামাতের আমির মাওলানা মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্থানীয় এমপি প্রাণগোপাল দত্তের সাথে ঘনিষ্ঠতা থাকায় দলীয় নেতাকর্মীরা তার উপর ক্ষুব্ধ হয়ে এমন কাণ্ড ঘটায়। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ গড়েছে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আনুষ্ঠানিকভাবে সেই উপদেষ্টাদের নাম জানা গণমাধ্যমকে জানায়নি দলটি। তবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান মনে করেন, ওই উপদেষ্টারা না থাকলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার 1 ঘন্টাও ক্ষমতায় টিকবে না। সোমবার 27 অক্টোবর সন্ধ্যায় নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে মন্তব্য করেন তিনি। রাশেদ খান লিখেছেন, এনসিপির পক্ষ থেকে যে 5 জন উপদেষ্টাকে বিভিন্ন দলের প্রতি বায়াসড বলা হয়েছে, এই উপদেষ্টারা সরকারে না থাকলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার 1 ঘন্টার জন্য ক্ষমতায় টিকতে পারবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বাধীন সরকার টিকেই আছে ওনাদের বুদ্ধিমত্তা, যোগ্যতা ও কৌশলের উপর। পুরো উপদেষ্টা পরিষদের মধ্যে যদি যোগ্যতার বিচার করা হয় তবে তাদের যোগ্যতা সবচেয়ে বেশি, যোগ করেন তিনি। এই উপদেষ্টারা এনসিপির আজ্ঞাবহ না হওয়ায় দলটি এখন তাদের বিরুদ্ধে অভিযোগ করছে উল্লেখ করে তিনি লিখেছেন, তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সদস্যের লিয়াজো কমিটি পরামর্শে এই 5 জন উপদেষ্টা সহ বাকি উপদেষ্টাদের সিলেকশন করা হয়। হয়তো এই 5 উপদেষ্টাকে এনসিপির আজ্ঞাবহ বানাতে না পেরে ট্যাগিং করা হচ্ছে। উপদেষ্টাদের ট্যাগিং বন্ধের বার্তা দিয়ে রাশেদ খান আরও লিখেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বাধীন উপদেষ্টাদের বিভিন্ন দলের হিসেবে ট্যাগিং করা দেশে অস্থিরতা সৃষ্টি করবে এবং সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করবে। আমরা উপদেষ্টাদের সমালোচনা করতে পারি যাতে তারা ভুলগুলো শুধরে নেয়, কিন্তু নির্বাচন বানচাল ও সরকারকে ব্যর্থ করার জন্য শেখ হাসিনাও ভারতের যে চক্রান্ত করেছে, সেই ফাঁদে পা দিলে ফ্যাসিবাদ বিরোধী শক্তির কেউ রক্ষা পাবে না। ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে অভিযোগ করে বলেছেন, আমাদের বদনাম দেয়া হয় যে জামাত ক্ষমতায় গেলে নাকি নারীদের ঘরে তালা দিয়ে রাখবে, কিন্তু এত তালা কেনার টাকা কোথায়? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে দেওয়া এক নাগরিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকানদের উদ্যোগে এই নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় জামাতের আমির বলেন, বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান রায় দেখতে চায় বাংলাদেশের মানুষ। ভাষণে তিনি বলেন, পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক তাদেরকে সেই রায়গুলো ন্যায়ভিত্তিক সমাপ্তি টানতে হবে। এর পাশাপাশি ক্ষমতায় গেলে দেশে বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করা হবে বলে জানান জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় কর্মজীবী নারীদের প্রসঙ্গে বলেন, মায়েরা সন্তান জন্ম দিচ্ছেন, আবার সেই সন্তানকে দুধ পান করিয়ে লালন পালন করছেন। একই সঙ্গে তিনি একজন পেশাজীবীর দায়িত্ব পালন করছেন। নারী ও পুরুষের উভয়ের 8 কর্মঘণ্টা নারীদের প্রতি অবিচার উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় গেলে মায়েদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে। ঠিক কত ঘন্টা কমানো হবে সেটি উল্লেখ না করলে 8 ঘন্টা থেকে কমিয়ে 5 ঘন্টা করা যায় কিনা সেই বিষয়ে আলোকপাত করেন জামাত আমির। নির্বাচন কমিশনের বিধিমালায় না থাকায় শাপলা প্রতীক জাতীয় নাগরিক পার্টিকে দেওয়া হবে না এবং কমিশন বিবেচনা করে অন্য একটি প্রতীক বরাদ্দ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে। সোমবার 27 অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি নেতারা। তারা সেক্ষেত্রে কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা পার্টির গামছা প্রতীক পাওয়ার
প্রক্রিয়াটিকে নজির হিসেবে সামনে আনছেন। সোমবার এ নিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন। ওই পোস্টে তিনি বলেন, বিধিমালায় না থাকায় শাপলার প্রতীক এনসিপিকে দেয়া হবে না, বরং কমিশন বিবেচনা করে অন্য একটি প্রতীক বরাদ্দ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে। তার মানে আইনি কোনো বাধা নেই, কেবল তফসিলভুক্তি না থাকাই একমাত্র কারণ বলে মনে করছে ইসি। তিনি বলেন, কাদের সিদ্দিকী যখন তার দলের জন্য গামছা মার্কা চান তখন ওটাও কমিশনের তফসিলে ছিল না। তখন কাদের সিদ্দিকী গামছা প্রতীক যুক্ত করার জন্য আবেদন করেন। ইসি বিষয়টি আমলে নেয় এবং কাদের সিদ্দিকীর জন্য গামছা প্রতীকের ব্যবস্থা করে। এ থেকে বোঝা যায় আবেদন করলে ইসি সেটা দিতে পারেন। এনসিপির আরেক নেতা মাহিন সরকার বলেন, কাদের সিদ্দিকীর গামছা মার্কাও নির্বাচন কমিশনের তফসিলে ছিল না, কিন্তু আবেদনের পরিপ্রেক্ষিতে কাদের সিদ্দিকীকে সেটা দেয়া হয়েছিল। এনসিপির বেলায় এত কুতর্কের অবতারণা হচ্ছে কেন? এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। চলতি বছর শেষ দিকে চালু হতে যাচ্ছে পাকিস্তান, ইরান, তুরস্ক ট্রেন পরিষেবা। সবকিছু ঠিক থাকলে আগামী 31 ডিসেম্বর চূড়ান্ত গন্তব্য তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে যাত্রা শুরু করবে প্রথম ট্রেনটি। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রী মোহাম্মদ হানিফ আব্বাসী সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেছেন, প্রস্তাবিত ট্রেনটি হবে পুরোপুরি পণ্যবাহী এবং পাকিস্তান, ইরান ও তুরস্কের ত্রিপাক্ষিক বাণিজ্যিক আরও বৃদ্ধি এবং সহজ করতে 3 দেশের সরকার এ উদ্যোগ নিয়েছে। ইসলামাবাদ থেকে তেহরান হয়ে ইস্তাম্বুল পর্যন্ত এই রুট সম্পর্কে সংবাদ সম্মেলনে হানিফ আব্বাসী জানান, মালবাহী ট্রেনটি ইসলামাবাদ থেকে রওনা হয়ে প্রথমে তাফতান সীমান্ত দিয়ে ইরানে প্রবেশ করবে। ইসলামাবাদ থেকে তাফতানের দূরত্ব 2000 কিলোমিটার। তারপর তাফতান থেকে ইরানের জাহেদান ও তেহরান হয়ে তুর্কমেনিস্তানে প্রবেশ করবে ট্রেনটি। তুর্কমেনিস্তান থেকে কাজাখস্তান ও রাশিয়া হয়ে ইস্তাম্বুলে পৌঁছাবে সেই ট্রেন। এই পুরো রুটের দৈর্ঘ্য হবে 8000 কিলোমিটার এবং ইসলামাবাদ থেকে ইস্তাম্বুলে পৌঁছাতে ট্রেনটির সময় নেবে 20 থেকে 25 দিন। প্রস্তাবিত ট্রেনটির নাম দেওয়া হয়েছে ITI, ইসলামাবাদ তেহরান তুরস্ক ট্রেন সার্ভিস। সোমবারের সংবাদ সম্মেলনে পাকিস্তানের রেলমন্ত্রী বলেন, আমরা আরও আগেই ITI ট্রেন সার্ভিস চালু করতে চেয়েছিলাম, কিন্তু আঞ্চলিক স্থিতিশীলতাজনিত কিছু সমস্যা, বিশেষ করে হামাস ইসরায়েল সংঘাতের কারণে এই প্রকল্পটি শুরু করতে বিলম্ব হয়েছে। এখনও এই প্রকল্পের অপারেশনাল, প্রশাসনিক ও লজিস্টিক কিছু দাপ্তরিক কাজ বাকি আছে। আগামী ডিসেম্বরের মাঝামাঝি সেগুলো শেষ হয়ে যাবে। তারপর 31 ডিসেম্বর ইস্তাম্বুলের উদ্দেশ্যে ইসলামাবাদ ছেড়ে যাবে প্রথম ITI ট্রেনটি ইনশাআল্লাহ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, দেশটি গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠাতে প্রস্তুত। ইসলামিক সহযোগিতা সংস্থার সদস্য সহ অন্যান্য দেশের সঙ্গে গাজায় এই শান্তিরক্ষী মিশনে যোগ দিতে প্রস্তুত কুয়ালালামপুর। খবর আনাদোলুর। প্রতিবেদনে বলা হয়, কুয়ালালামপুরে অনুষ্ঠিত 47তম আসিয়ান সম্মেলনের সাইড লাইনে রোববার জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আনোয়ার এই মন্তব্য করেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, মালয়েশিয়া ফিলিস্তিনি সংগ্রামের প্রতি তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং জাতিসংঘের ধারাবাহিক অবস্থানের পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে, যা নিশ্চিত করেছে গাজায় ইসরায়েলি সরকারের মানবিক সহায়তা অবরোধ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। বৈঠকে আনোয়ার ও গুতেরেস আসিয়ানের সভাপতি মালয়েশিয়ার ভূমিকা নিয়ে আলোচনা করেন। তার মধ্যে ছিল থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তি আলোচনা সহজ করা ও মিয়ানমারের অন্তর্ভুক্তিমূলক সংলাপকে উৎসাহিত করা। মার্কিন প্রস্তাবিত 20 দফা পরিকল্পনার আওতায় আঞ্চলিক ও আন্তর্জাতিক মধ্যস্থতায় গত 10 অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে গাজা যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। এদিকে যুদ্ধবিরতির 3য় সপ্তাহে গড়ালেও ধ্বংসস্তূপ আর অনিশ্চয়তা নিয়ে বেঁচে আছে গাজাবাসী। গাজার দক্ষিণাঞ্চলে ধ্বংসস্তূপের নিচে এখনও লুকিয়ে আছে প্রায় 66,000 টন বিস্ফোরণহীন গোলাবারুদ। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি টিকলেও প্রতিদিনই এই বোমার ঝুঁকিতে হাজারো মানুষ। শিশুরা ধ্বংসস্তূপে খেলতে গিয়ে বহুবার প্রাণ হারিয়েছে। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা এক অবাক করা ঘোষণায় জানিয়েছেন, দেশের কৃত্রিম বুদ্ধিমত্তা AI মন্ত্রী ডিয়েলা এখন গর্ভবতী এবং শীঘ্রই 83 সন্তান জন্ম দেবে। রোববার ভারতীয় গণমাধ্যম NDTV এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। গ্লোবাল ডায়ালগ সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে রামা বলেন, আমরা আজ ডিএলাকে নিয়ে বেশি ঝুঁকি নিয়েছি এবং আমরা খুব ভালো করেছি। তাই প্রথমবারের মতো 83 সন্তানের সাথে ডিএলা গর্ভবতী। তিনি ব্যাখ্যা করেন, এই শিশুরা বা AI সহকারীরা সংসদের প্রতিটি কার্যক্রম রেকর্ড করবে এবং সংসদ সদস্যদের অনুপস্থিতিতে ঘটে যাওয়া আলোচনা বা ঘটনাবলী সম্পর্কে অবহিত রাখবে। রামা মজার ছলে আরও বলেন, যদি কেউ কফি খেতে গিয়ে অধিবেশনে ফিরে আসতে ভুলে যায়, তাহলে এই শিশুটি জানিয়ে দেবে কি বলা হয়েছে এবং কাকে পাল্টা জবাব দিতে হবে। আলবেনিয়ার প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, 2026 সালের শেষ নাগাদ এই সিস্টেম পুরোপুরি চালু হবে এবং সংসদীয় কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখবে। উল্লেখ্য, ডিএলা
2024 সালের সেপ্টেম্বরে আলবেনিয়ার পাবলিক ক্রয় ব্যবস্থাকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে নিয়োগ পান। তিনি আলবেনিয়া প্ল্যাটফর্মে একটি ভার্চুয়াল সহকারী হিসেবে কাজ করছেন। নাগরিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সরকারি নথি সংগ্রহে সহায়তা করে আসছেন। এআই উৎপাদিত এই মন্ত্রীকে ঐতিহ্যবাহী আলবেনিয়ান পোশাকে এক নারী অবতারে উপস্থাপন করা হয়েছে। ডিএলা বর্তমানে পাবলিক টেন্ডার সিদ্ধান্তের সম্পূর্ণ দায়িত্বে আছেন, যা রামার দাবি অনুযায়ী 100% দুর্নীতিমুক্ত এবং সম্পূর্ণ স্বচ্ছ। এই নিয়োগের মাধ্যমে আলবেনিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে একজন অমানব এআই সরকারি মন্ত্রী নিয়োগের ইতিহাস গড়েছে। ডিএলা সম্পূর্ণভাবে কোড ও পিক্সেল দ্বারা তৈরি একটি ডিজিটাল সত্তা, যিনি এখন রূপক অর্থে 83 সন্তানের জননী হতে চলেছেন, আলবেনিয়ার সংসদীয় কার্যক্রমকে আরও কার্যকর ও প্রযুক্তি নির্ভর করার উদ্দেশ্যে। এবার খেলার খবর। সপ্তাহ দুয়েক আগেই আফগানিস্তানের কাছে ওয়ানডেতে ধবলধোলাই হয়ে ফিরেছে বাংলাদেশ, যে লজ্জার রেশ এখনও কাটেনি। তবে এরই মধ্যে আবারও আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। তবে জাতীয় দল নয়, সিরিজটি হবে যুবাদের মাঝে। 28 অক্টোবর থেকে আফগানিস্তান অনূর্ধ্ব 19 দলের বিপক্ষে 5 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে জুনিয়র টাইগাররা। পুরো সিরিজ হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। গত 20 অক্টোবর বাংলাদেশে পৌঁছেছে আফগান যুবারা। ইতিমধ্যে বগুড়ায় পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছে তারা। তবে একটু দেরিতে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশের যুবারা। রোববার হয়েছে তাদের দল ঘোষণা। 28 অক্টোবর থেকে 9 নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়া 5 ম্যাচ সিরিজের জন্য আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন জাওয়াদ আবরার। প্রিয় দর্শক, শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।